এবার দফায় দফায় আন্দোলন শুরু করেছে আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা এবং 15 জন সেনা সদস্যের উপরে আন্তর্জাতিক 3টি মামলা হয়েছে। এই 3টি মামলার মোট 15 জন আসামিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে। কে সেই 15 জন আসামি এবং কি হতে চলেছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওটির ভিতরে। দর্শক, হঠাৎ করে রাজপথে নেমে এসেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং 15 জন সেনা সদস্যের নামে আন্তর্জাতিক মামলা। দর্শক শ্রোতা, সম্পূর্ণ ভিডিওটির ভিতরে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য, তাই বলছি সম্পূর্ণ ভিডিওটিকেও 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না এবং যারা এমন নিত্য নতুন আপডেট খবর দেখতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো দর্শক শ্রোতা, চলুন বিস্তারিত ভিডিও দেখে আসি। রাজপথে ফের তৎপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন। নিষেধাজ্ঞার পরও রাজধানীর 11টি স্থানে ঝটিকা মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। আর এসব ঝটিকা মিছিলে অভিযান চালিয়ে মিছিলে অংশ নেওয়ার অভিযোগে দলটির অঙ্গ সংগঠনের 131 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। 21 অক্টোবর ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ বলছে বেশ কয়েকটি স্থানে মিছিলের সময় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। কাউকে মিছিল থেকে আবার কাউকে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় গ্রেপ্তার করা হয়েছে। কোনো মিছিলে 5 থেকে 30 জন পর্যন্ত অংশ নিতে দেখা গেছে। পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকার তেজগাঁ এলাকার 7 রাস্তা মোড়ে দুপুর 11:15টার দিকে আওয়ামী লীগের 12 থেকে 15 জন নেতাকর্মী 30-40 সেকেন্ডের একটি ঝটিকা মিছিল করেছেন। এ সময় তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু সহ বিভিন্ন স্লোগান দেন। এরপর বেলা 11টার একটু পর খিলক্ষেত থানার গলফ ক্লাবের সামনে 30 থেকে 40 জন ঝটিকা মিছিল করেন। এ সময় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পুলিশ ধাওয়া দিয়ে 4 জনকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্র জানায়, সকাল 10:30টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট ও মতিঝিলের রাজক ভবনের গলিতে জড়ো হওয়ার চেষ্টা করেন। এ সময় পল্টন থানা পুলিশ বায়তুল মোকাররমের সামনে থেকে মোহাম্মদ ওয়াসিম ও মোহাম্মদ ফয়সাল নামের 2 জনকে গ্রেপ্তার করে। পরে রাজক ভবনের গলিতে মিছিলের প্রস্তুতিকালে মোহাম্মদ কায়েস হাসান নামের আরেক কর্মীকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও ধানমন্ডির স্টার কাবাব রেস্টুরেন্টের সামনে, নিউ মার্কেটের বাটা সিগন্যাল, আসাদ গেটের আড়ংয়ের সামনে, যাত্রাবাড়ির মাল্টিমিডিয়া সিএনজি স্টেশন, শেরেবাংলা নগরের আর্কাইভ ভবনের সামনে, গুলশান পুলিশ প্লাজার সামনে, উত্তরা 3 নম্বর সেক্টর ও 8 নম্বর সেক্টরের সামনে মিছিল করার চেষ্টা করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর আগে গত 10 মে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় জুলাই গণ অভ্যুত্থানকালে হত্যাযজ্ঞের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। গত বছরের অক্টোবরে নিষিদ্ধ করা হয় ছাত্রলীগকেও। কার্যক্রম নিষিদ্ধ হলেও বিভিন্ন সময় আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজধানী সহ বিভিন্ন জায়গায় মিছিল করেছে। কোনো জায়গায় তারা প্রতিরোধের মুখে পড়েছে, কোথাও আবার তাদের প্রতিরোধ করতে গেলে উল্টো হামলা করেছে দলটির নেতাকর্মীরা। এই 3টি মামলার মোট 15 জন আসামিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করেছিলেন। গুমের 2টি মামলার মধ্যে একটি মামলা ছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পরিচালিত যে বন্দিশালা ছিল টিএফআই সেল, সেইখানে কিছু বন্দীকে আটক করে রাখা 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত। টোটাল এই কতজন 14 জন বন্দীকে সেখানে গুম করে রাখার অভিযোগে যে মামলাটি ছিল, সেখানে 10 জন আসামিকে হাজির করা হয়েছিল। তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী তারিখ 20 নভেম্বর ধার্য করা হয়েছে। এবং এই মামলায় শেখ হাসিনা সহ জেনারেল তারিক সিদ্দিকী সহ যে সমস্ত আসামি পলাতক আছেন তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 1 সপ্তাহের মধ্যে এই পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদের হাজির হওয়ার জন্য বলা হয়েছে। পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে 20 নভেম্বর। দ্বিতীয় যে মামলাটি ছিল সেটি হচ্ছে জেআইসি অর্থাৎ জয়েন্ট ইন্টারোগেশন সেল পরিচালিত বন্দিশালায় বেশ কয়েকজন ভিকটিমকে 2016 থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত 5ই আগস্ট পর্যন্ত যাদেরকে বন্দি করে রাখা হয়েছিল 24 জন। সেই অভিযোগে যে সমস্ত আসামির বিরুদ্ধে মামলা হয়েছিল
তাদের মধ্যে 13 জনের বিরুদ্ধে মামলা হয়েছিল, তাদের মধ্যে 3 জনকে আজকে হাজির করা হয়েছিল, বাকি 10 জন পলাতক আছেন। আদালত তাদেরকেও গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করতে বলেছেন এবং আগামী 20 নভেম্বর ওই মামলারও পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন এবং একইভাবে পলাতক আসামিদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন 7 দিনের সময় দিয়ে। তৃতীয় মামলাটি ছিল রামপুরায় 18 এবং 19 জুলাই 2024 সালে গুলি করে, বিশেষ করে ওইখানে কিছু বিজিবি সদস্য যারা গুলি করে আন্দোলনকারীদের হত্যা করেছিলেন, মোট 28 জনকে হত্যার অভিযোগে ওই অভিযোগটি করা হয়েছিল। সেই মামলাটিতেও আসামিদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে 5 নভেম্বর। এবং সেই মামলাতেও যারা পলাতক আছেন, 2 জন পলাতক আছেন 4 জন আসামির মধ্যে, সেই 2 জনের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 5 নভেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আজকে যাদেরকে উপস্থিত করা হয়েছিল তাদেরকে গ্রেপ্তারের ব্যাপারে, বিচারদের সোপর্দ করার ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন কাজ করেছেন, তেমনিভাবে বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষক হিসাবে আমরা যাদেরকে মনে করি বাংলাদেশ সেনাবাহিনী, তারা এই আদালতের প্রক্রিয়াকে সাহায্য করেছেন। তারা ঘোষণা দিয়েছিলেন যে ল অফ দি ল্যান্ডের প্রতি তারা শ্রদ্ধাশীল থাকবেন, বিচার প্রক্রিয়ার প্রতি তাদের সমস্ত সমর্থন থাকবে। তারা সেই সমর্থন আমাদেরকে দিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়েছেন। এই আসামিদেরকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার ব্যাপারে তারা সম্পূর্ণ সহযোগিতা করেছেন। এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আমরা জানতে পেরেছি। সুতরাং দেশপ্রেমিক সেনাবাহিনীর ব্যাপারে যে সমস্ত অপপ্রচার যারা করেন তাদেরকে আমরা বলবো অপপ্রচার করবেন না। ল অফ দি ল্যান্ড এবং বিচার প্রক্রিয়া একটা রাষ্ট্রের সভ্যতার মাপকাঠি নির্ধারণ করে। একটা রাষ্ট্র কতটা ফাংশনাল আছে সেটা নির্ধারিত হয় সেই রাষ্ট্রের জুডিশিয়ারি কতটা স্মুথলি ফাংশন করে। সুতরাং রাষ্ট্রের বাহিনীগুলো আমাদের এই বিচার প্রক্রিয়াকে সমর্থন করা, তাকে স্মুথলি পরিচালনার ব্যাপারে যেটা করেছেন, এটা প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা সবাইকে যারা এই প্রক্রিয়াকে সাহায্য করছেন তাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা যেমন জুলাই আগস্টে নিরস্ত্র ছাত্র জনতার উপরে যে পরিচালিত হত্যাযজ্ঞের সময় তারা যেমন রুখে দাঁড়িয়েছিলেন বা মাঝখানে ভূমিকা পালন করেছিলেন, যেটা জাতি স্মরণ করে, একইভাবে এই যে বিচার প্রক্রিয়া, গুমের বিচার প্রক্রিয়ার ক্ষেত্রেও তারা তাদের সহযোগিতা করছেন, আইনের প্রতি যাদের শ্রদ্ধা দেখিয়েছেন, এটাও আমরা এই আজকের এই সময়ে আমরা উল্লেখ করতে চাই। এই পর্যন্ত আজকের আমাদের বক্তব্য ছিল। থ্যাংক ইউ। ওনাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে আজকে আদালতে উপস্থিত করেছিল। তারা এখন যেহেতু আজকে আইনজীবীরা হাজির হয়ে তাদের পক্ষে ওকালতনামায় স্বাক্ষরের অনুমতি নিয়েছেন, তারা বলেছেন জামিনের আবেদন করতে চান। আদালত বলেছেন যেহেতু জামিনের আবেদন একটা প্রক্রিয়ার ব্যাপার আছে, প্রথমে ওকালতনামায় তারা সিগনেচার নেবেন, তারপরে নিয়মিতভাবে আবেদন করবেন। আদালত বলেছেন যে আবেদন থাকলে আপনারা রেজিস্ট্রার অফিসে আইন অনুযায়ী দাখিল করবেন, পরবর্তী তারিখে যদি কোনো আবেদন থাকে তখন সেটা তারা শুনানি করবেন। অনলাইনে শুনানির ব্যাপারে একটা বলুন। আর কোনো আবেদনই আজকে দাখিল হয়নি। তারা মৌখিকভাবে আসামিদের সাথে কথা বলার বা প্রিভিলেজ কমিউনিকেশনের জন্য আবেদন করেছিলেন, আদালত সেটা মঞ্জুর করেছেন। বাকি যে সমস্ত আবেদন তারা ফাইল করার কথা সেটা যথাযথ প্রক্রিয়ায় ওনারা দাখিল করবেন, করলে তখন প্রক্রিয়া অনুযায়ী সেটা শুনানি অনুষ্ঠিত হবে। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি না কেনে দেখেছেন এবং এই ভিডিওটি থেকে আশা করি আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন। দর্শক, এই ভিডিওটি থেকে আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকের ভিডিওটি পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।